This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে এর পাশাপাশি সুখদেবপুর সীমান্তে বিজেপির লাগাতার উস্কানি চলছে, সেদিকে তো নজর রাখতেই হবে, কারণ কাঁটাতার বসাতে সমানে বাধা বিএসএফকে। দা হাসুয়া হাতে বিএসএফ এর সঙ্গে রাত পাহারা গ্রামবাসীদের। অশান্তির আবহে এবারে কড়া জবাব ভারতের ব্যবসায়ীদের। রাজশাহীতে আন্তর্জাতিক বাণিজ্য বৈঠক বাতিল মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের। আগামী সপ্তাহে এই বৈঠক হওয়ার কথা ছিল রাজশাহীতে। সীমান্তে উত্তেজনা থাকায় বৈঠক বাতিলের সিদ্ধান্ত। বৈঠক বাতিল হওয়ায় থমকে রপ্তানি বাণিজ্য। বাংলাদেশের তোমার দুষ্কৃতীরা আমাদের ভারতে যেন না আসতে পারে, তার জন্য আমরা হাসপাতালে ডিউটি করছি। আমরা এখন বর্তমানে আমরা বিএসএফ এর সঙ্গে আমরা পাহারা দিচ্ছি। আমাদের তার ভাড়া আমরা তার বন্দি অবশ্যই দিব। বিজেপির সঙ্গে আমাদের যে ভারত সরকারের যে সেন্ট্রাল সরকারের যে ডিআইজি আইসি সাহেব মিটিং করেছে, ওরা মানলো না মানলো আমরা গ্রামবাসী মিলে একসঙ্গে জড়িত হয়ে আমরা তার বন্দি দিবই। এটা আমাদের চ্যালেঞ্জ থাকলো। 1 ইঞ্চি মাটি আমরা আমাদের মাটি ছাড়বো না। ওরা যা কিছু করতে পারে করুক ডক্টর ইউনূস সরকার। বাংলাদেশের জঙ্গি যেন আক্রমণ না করতে পারে, ওই জন্য আমরা ওই মিটিংয়ের পর প্রত্যেক দিনই আমরা গ্রামবাসী পাহারা দিচ্ছি। শর্ত করে বাংকামে বসেই আছে, ওরা ফায়ারিং করার জন্য প্রস্তুত আছে। বাংলাদেশ পুলিশ গার্ড এবং বর্ডার গার্ড এবং ওরা আগে তোমার বাংকার খুঁড়েছে, তারপরে আমাদের পুলিশ বাহিনী পরে আগে ওদের বাংকার খুঁড়েছে। ওরা কি করছে? ওরা বসে আছে ওখানে? হ্যাঁ, বসে আছে ওখানে। কি যখন তখন লোক পাঠাচ্ছে? হ্যাঁ, লোক তো পাঠাচ্ছে, আর বলতে যখন তখন ওরা উস্কানি দিচ্ছে কি যুদ্ধ করব, এই আবি ঝাবি সব একদম নিয়ে স্টক আছে ওরা একদম। ওনারা রাজশাহী চেম্বার অফ কমার্স, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স আমাদের এক্সপোর্টার এবং ইম্পোর্টারকে নিয়ে একটা যৌথ মিটিং করার পরিকল্পনা নিয়েছিলেন এই মাসের শেষের দিকে রাজশাহীতে। কিন্তু আমরা সরাসরিভাবে এটাকে বাতিল করেছি, কারণ আমরা মনে করি যে এখন যা বাংলাদেশের পরিস্থিতি, এই বাংলাদেশের পরিস্থিতিতে যে কোনো সময় আমাদের এখান থেকে যে সমস্ত এক্সপোর্টার ইম্পোর্টার বা ব্যবসায়ীরা যাবেন, তারা অসুবিধার মধ্যে পড়বেন। তার জন্য আমরা আজকে রাজশাহী চেম্বার অফ কমার্সকে জানিয়েছি যে আমরা ইমিডিয়েট কোনো রকম আলোচনার মধ্যে বসতে পারা সম্ভব নয় আমাদের পক্ষে। এই মুহূর্তে সুপতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুপতোষের সঙ্গে কথা বলি। সুপতোষ, একদিকে আমরা দেখছি সীমান্তে বিজেপির লাগাতার উস্কানি, অন্যদিকে রাজশাহীতে আন্তর্জাতিক বাণিজ্য বৈঠক বাতিল মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সে, কতটা তাৎপর্যপূর্ণ? ভীষণই তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে, কারণ একদিকে যখন সুখদেবপুর সহ সীমান্ত এলাকাগুলোতে তীব্র উত্তেজনা রয়েছে, এবং বিশেষ করে সুখদেবপুর সীমান্তে যেহেতু এখানে আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে 1.5 কিলোমিটার প্রায় এলাকা, সেখানে কোনো ফেন্সিং নেই, এবং সেখান থেকে নিয়মিতভাবে বিজিবির প্ররোচনা দিয়ে চলেছে। শুধু প্ররোচনা শব্দটা ব্যবহার করলেও অনেক কম বলা হবে, কারণ তারা সেখানে রীতিমতো তাদের সেফগার্ড দিয়ে সেইখানকার বাসিন্দাদের অনুপ্রবেশ করানোর চেষ্টা করেছে, আমাদের এখানে পুশ করার চেষ্টা করছে। তাদের মধ্যে বেশিরভাগটাই দুষ্কৃতী, এবং এমনকি জঙ্গি রয়েছে, সে সমস্ত উগ্র মৌলবাদী সংগঠনের সদস্য বলেও তা অভিযোগ করা হচ্ছে। তারা নিজেরাই বিজেপির জন্য বাংকার খোঁড়ার জন্য, সুড়ঙ্গ খোঁড়ার জন্য গর্ত করে দিচ্ছে হাতে হাত মিলিয়ে। শুধু তাই নয়, ওপার থেকে নিয়মিতভাবে ঢিল ছুটছে। ঠিক বিকেলের পর থেকেই উত্তেজনা চরম হয়ে যাচ্ছে রোজ। মাঝখানে গত একদিন একটু স্থিমিত হলেও আজকে গত রাত থেকে আবার নতুন করে উত্তেজনা শুরু হয়েছে, ওপার থেকে ঢিল ছোড়া হচ্ছে। এবং এই পরিস্থিতি, যেহেতু এইটা এতটাই উদ্বেগজনক পরিস্থিতি, ইতিমধ্যেই বহু লেবার বা যারা কাজ করে, শ্রমিক কাজ করে, যারা এখান থেকে এক্সপোর্ট করে, রপ্তানি করে, সেই সমস্ত ব্যবসায়ীরা তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত। এমনিতেই বহু রপ্তানিকারক বন্ধ করে দিয়েছে তাদের ওখানে পাঠানো, কারণ তারা সেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এরই মধ্যে যখন বাংলাদেশের তরফ থেকে জানানো হয় যে রাজশাহীতে তাদের একটি আন্তর্জাতিক বাণিজ্য বৈঠক রয়েছে, এবং সেখানে তারা দুই দেশের প্রতিনিধিরা থাকবেন বাংলাদেশের বেশ কিছু আধিকারিক, প্রশাসনিক আধিকারিক, এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে বেশ কয়েকটি আশেপাশের জেলা মিলিতভাবে সেখানে কিন্তু জেলা উপজেলা বাংলাদেশের তারা কিন্তু মিলিতভাবে সেখানে উপস্থিত থাকবেন। এই আসার পরেই কিন্তু মালদা চেম্বার অফ কমার্স স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সুখদেবপুরের ঘটনা যতক্ষণ না পর্যন্ত সেখানে স্বাভাবিক হবে, সুখদেবপুরে যখন পরিস্থিতি
স্বাভাবিক হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু সুব্রত দেখো এই যে বারবার করে বিজেপি লাগাতার উস্কানি দিচ্ছে তাতে আখেরে ক্ষতি কাদের হচ্ছে, আখেরে সমস্যায় কাদের পড়তে হচ্ছে, তাদেরকে নাকি আমাদেরকে? এই প্রশ্ন তো থাকছেই, কারণ ব্যবসায়ীরা ইতিমধ্যেই যে বৈঠক ছিল সেই বৈঠক বাতিল করে দিয়েছে। দেখুন পাচারকারী তকমা দিয়ে এদিকে জুলুমের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ভারতীয় কৃষককে পাচারকারী সন্দেহে আটক বাংলাদেশ বর্ডার গার্ডের। হৃদয়পুরের এক কৃষককে চাষের কাজ করার সময় আটকের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার ভারত বাংলাদেশ সীমান্তে চাপড়া থানার হৃদয়পুর গ্রামের এলাকার ঘটনা। ওই কৃষককে সোনা পাচারকারী সন্দেহে আটক করেছে বিজেপি। পরিবারের দাবি, নিয়ম মেনে বিএসএফ কে জানিয়ে চাষের কাজে গিয়েছিল ওই কৃষক, তারপরেও ওই কৃষককে আটক করেছে বিজেপি। অভিযোগ পরিবারের। আটক কৃষকের নাম নূর হোসেন শেখ। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে চাপড়া থানার পুলিশ। এদিকে অশান্তির আবহে অনুপ্রবেশের চেষ্টা, জালে আরো 7 বাংলাদেশি। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিচ্ছি আপনাদের। লালগোলায় রাতের অন্ধকারে পুলিশের জালে 4 বাংলাদেশি। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, একদিকে তো অশান্তির আবহ, তার মধ্যে ফের অনুপ্রবেশের চেষ্টা, তাদেরকে কোনোভাবে লাগাম পড়ানো যাচ্ছে না, ফের অনুপ্রবেশের চেষ্টা। দেখো যারা ধৃত হয়েছে তারা কিন্তু বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে ফিরেছিলেন এবং তারা ঘোরাফেরা করছিল লালগোলার এলাকায়। তারা চাপাই নবাবগঞ্জের বাসিন্দা। যে একের পর এক মুর্শিদাবাদ জেলায় যেভাবে বাংলাদেশি ধরা পড়ছে এবং সেখানে বিস্ফোরক তথ্য উঠে আসছে, যেমন এখানে আধার কার্ড তৈরি, সেই রকমই আধার কার্ড তৈরি করে কিন্তু পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাওয়া। এই যে 4 জন ধৃত হয়েছে তারা 4 থেকে 5 বছর আগে ভারতে প্রবেশ করেছেন এবং বিভিন্ন রাজ্যে ভিন রাজ্যে কাজ করেছেন এবং তারা গতকাল রাতে ঘোরাঘুরি করছিল। সেই সময় লালগোলা থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। তবে একের পর এক যেভাবে ঘটনা, সেরকম নিরাপত্তা নিয়ে যেরকম প্রশ্ন হচ্ছে এবং এর পিছনে কিন্তু যারা ভারতীয় দালাল তারা কিন্তু রয়েছে, তাদেরকে অনায়াসে আধার কার্ড বা ভোটার কার্ড করে দেয় এবং বিভিন্ন জায়গায় ঠিকা শ্রমিকের কাজের জন্য নিয়ে যায়। এখান থেকে কিন্তু যারা বিভিন্ন জায়গায় ঠিকা শ্রমিকের কাজে যান তারা বিভিন্ন দালাল মারফতই কিন্তু এখান থেকে কাজে যায়। সেই জায়গায় কিছু একটা মুনাফা পায় তারা, কিন্তু সেক্ষেত্রে একের পর এক যেভাবে এরকম নেক্সাস চলছে তাতে কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। একেবারেই তাই। অনেক ধন্যবাদ কৌশিক তোমায়। এদিকে ভারত বাংলাদেশ সীমান্তে জলঙ্গির সরকারপাড়া এলাকায় 0 পয়েন্টের কাছাকাছি রাতারাতি ছাউনি বানিয়েছে বিজেপির সদস্যরা। জানিয়ে জলঙ্গির সরকারপাড়া এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে গ্রামবাসীদের মধ্যে। যে জায়গায় আগে ছাউনি ছিল না সেখানে বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে নতুন করে ছাউনি বানিয়েছে বিজেপি, আর সেখানে প্রচুর বিজেপির আনাগোনা, এমনটাও তথ্য সামনে আসছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে খবরে আমরা নজর রেখেছি, ভারত বাংলাদেশ সীমান্তের জলঙ্গির সরকারপাড়া এলাকায় 0 পয়েন্টের কাছাকাছি রাতারাতি ছাউনি বানিয়েছে বিজেপির সদস্যরা। আচ্ছা, এর পাশাপাশি আরো একটা খবর দিই আপনাদের। পাসপোর্ট জালিয়াতি, সেই মামলায় অভিযুক্তদের ব্যাংক লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ লালবাজারের। ধৃতদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাসপোর্ট সেবা কেন্দ্র ও রিজিওনাল পাসপোর্ট অফিসের কোনো অফিসার কিংবা কর্মীর সঙ্গে সরাসরি লেনদেন হয়েছে কি খতিয়ে দেখছেন গোয়েন্দারা। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সূত্রের খবর, দিন কয়েক আগেই চিঠি দিয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে ধৃতদের অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে যাওয়া হয়েছে এবং সূত্রের খবর এখনো পর্যন্ত ধৃত 8 জনের নামে থাকা প্রায় 14 থেকে 15টি অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। ওইসব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কোথায় কত টাকা লেনদেন, বিস্তারিত তথ্য হাতে পাওয়ার পর যাবতীয় লেনদেন খতিয়ে দেখছেন গোয়েন্দারা। পাসপোর্ট জালিয়াতি মামলায় অভিযুক্তদের ব্যাংক লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ লালবাজারে। ধৃতদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাসপোর্ট সেবা কেন্দ্র ও রিজিওনাল পাসপোর্ট অফিসের কোনো অফিসার কিংবা কর্মীর সঙ্গে সরাসরি লেনদেন হয়েছে কি খতিয়ে দেখছেন গোয়েন্দারা। লেনদেনের নথি থেকে খতিয়ে দেখার চেষ্টা করছে গোয়েন্দারা। পাসপোর্ট জালিয়াতি মামলায় অভিযুক্তদের ব্যাংক লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ লালবাজারে। ধৃত 8 জনের বেনামে অ্যাকাউন্ট রয়েছে এবং সেই অ্যাকাউন্টগুলো খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, দিন কয়েক আগেই চিঠি দিয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে ধৃতদের অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়। পাসপোর্ট জালিয়াতি চক্রের জাল কতদূর বিস্তৃত, সুপ্রিয়া আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেইলসে জানতে চাইবো। সুপ্রিয়া, পাসপোর্ট জালিয়াতির জাল কতদূর বিস্তৃত রয়েছে, কোন শিকারের খোঁজ করছেন গোয়েন্দারা এবং তারা কিভাবে এগোচ্ছেন যদি একটু বলো। দেখো, পাসপোর্ট জালিয়াতির তদন্তে সমরেশ বিশ্বাস, মনোজ গুপ্তা সহ বাকি যারা ধৃতরা রয়েছে তাদের সকলেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের দিকে প্রথম থেকেই
নজর ছিল লালবাজারের গোয়েন্দাদের। আর সে কারণেই দিন কয়েক আগেই এদের প্রত্যেকের যে কটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের এখনও পর্যন্ত হদিশ মিলেছে, এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে 15টির কাছাকাছি ধৃতদের সকলের মিলিয়ে প্রায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সেই সমস্ত ব্যাংকের লেনদেন সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে লালবাজারের তরফ থেকে জানতে চাওয়া হয়েছিল এবং ইতিমধ্যেই সেই তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছেন। আর যা খতিয়ে দেখার মধ্যে দিয়ে মূলত তদন্তকারীরা যে বিষয়টা নিশ্চিত হতে চাইছেন বা যেটা তারা জানতে চাইছেন যে এদের বিভিন্ন সময়ে কোনো রকম কোনো সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হয়েছে কিনা বা কার সঙ্গে কবে কোথায় কখন কী ধরনের লেনদেন হয়েছে সেটা যেমন জানতে চাইছেন, তার পাশাপাশি এদের নিজেদের নামের বাইরে গিয়ে বেনামে বা আত্মীয় পরিজন বা পরিবারের সদস্যদের নামে কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সেই সমস্ত অ্যাকাউন্টের মাধ্যমে এই জালিয়াতি কারবার চালানোর জন্য তারা কোনো লেনদেন করেছিল কিনা সেটাও কিন্তু স্পষ্ট হতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। আর ঠিক তার পাশাপাশি আরও একটা বিষয় তদন্তকারীরা এখন জানতে চাইছেন যে আব্দুল হাই এবং সমরেশ বিশ্বাস এদের দুজনের মধ্যে 52টি পাসপোর্ট বাবদ যে প্রায় 12.5 লক্ষ টাকার লেনদেনের তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছিলেন, তার বাইরে গিয়ে যে রিজিওনাল পাসপোর্ট অফিস বা পাসপোর্ট সেবা কেন্দ্রের যারা কর্মী বা অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের যারা পান্ডা বা সদস্যরা রয়েছেন তাদের কখনো কোনো রকম লেনদেন হয়েছিল কিনা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো বা তা ব্যাংকের যে লেনদেন সেগুলো খতিয়ে দেখার মধ্যে দিয়ে সেই দিকটাও কিন্তু তদন্তকারীরা নিশ্চিত হতে চাইছেন। অর্থাৎ কাদের সঙ্গে কখন কি টাকার লেনদেন বা কোনো সন্দেহজনক লেনদেন কিনা, বেনামে কোনো অ্যাকাউন্ট কিনা, এগুলোই কিন্তু এখন যাচাই করার নজর রাখতে। অনেক ধন্যবাদ তোমায়। আজকের দিনে আরো একটা গুরুত্বপূর্ণ খবর দিই আপনাদের, সালাইন কাণ্ড আর সেই কাণ্ডের তদন্তের অভিমুখ নিয়ে কি এবার প্রশ্ন তুলে দিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকার ও দলের বিপরীত অবস্থান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের, কাউকে ফাঁসাতে হবে ধরে নিয়ে তদন্ত করা ঠিক নয় মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসূতিদের অস্ত্রোপচারের সময় ছিলেন জুনিয়র ডাক্তাররা, কোনো সিনিয়র ডাক্তার ছিলেন না। দোষীদের শাস্তি পেতে হবে গতকালই বলেন মুখ্য সচিব। জুনিয়র ডাক্তারদের জন্যই মৃত্যু হয়েছে বলে গতকাল কার্যত তোপ দাগে কুণাল ঘোষ। প্রিলিমিনারি ইনকোয়ারি করে একটা রিপোর্ট দিয়েছে যেখানে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কি দেয়ার ইজ এ নেগলিজেন্স, সিরিয়াস নেগলিজেন্স অন দি পার্ট অফ দি ইউনিট যারা ওখানে তখন ডিউটিতে ছিলেন। প্রাথমিকভাবে যেটা হয় কি সবসময় একজন সিনিয়র ডক্টরের প্রেজেন্সেই এটা করা হয়, কিন্তু ওখানে যারা ছিলেন ওরা ট্রেনি ডক্টরস, ওরাই এটাকে হ্যান্ডেল করেছেন। সেই জন্য আমরা মনে করি ইট ইজ নট অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার অ্যান্ড অ্যাজ পার দি গাইডলাইন্স। যে ডিটেল ইনভেস্টিগেশনস করার পরে আমরা কাদের কি ইনভলভমেন্ট আছে বা কারা কীভাবে এই কাজের সঙ্গে বা এই ট্রিটমেন্ট প্রসেসের সঙ্গে যুক্ত ছিলেন, কি নেগলিজেন্স আছে, কত এক্সটেন্ট অফ নেগলিজেন্স আছে, এটা ডিটেল ইনভেস্টিগেশনে জানা যাবে। বড় যে অভিযোগ আসছে সেটা হচ্ছে যখন বুঝেছেন গোটা জিনিসটা একটা সমস্যা তৈরি হয়ে গেছে তখনও তারা কিন্তু যথাযথ ব্যবস্থা নেননি। কাঁচা হাতে কাজ হয়েছে, সিনিয়ররা ছিলেন না ওই ওটিতে, কে ঢুকেছিলেন কে ঢোকেননি তার সমস্ত রকম বিভিন্ন সূত্রে গোটা বিষয়টা এসে গিয়েছে এবং তাড়াহুড়ো করতে গিয়ে এমন সব রেকর্ড করেছেন। একই সময় একই ডাক্তার পাশাপাশি দুটো টেবিলে দুটো ওটি করছেন একই অ্যাপ্রন পরে, যেটা হতে পারে না, সেই সব রেকর্ড করে বসে আছে। এরাই সব রাত জেগে দাবি এক দফা এক করেছে, দাবি এক দফা এক, নিজেদের কাজ করার নাম নেই, সরকারের ভুল ধরতে যাচ্ছে। এর মধ্যে এমন 2-3 জন আছেন একদম দাবি এক দফা এক, যাদের জন্য এই মৃত্যু হয়েছে বা বাকিদের এত কষ্ট, তাহলে তাদের বিরুদ্ধে শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। সেই ধারাগুলো দিয়ে এদের এসে অ্যাকশন হওয়া উচিত। তদন্ত চলছে, যদি কারোর গাফিলতি এখানে পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা এগুলো আগেও করেছি। দলমত নির্বিশেষে প্রশাসন ব্যবস্থা নিয়েছে যে বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে, জটায়ুর তদন্ত আগে থেকে ঠিক করে নেয় এই লোকটাকে ফাঁসাতে হবে, তারপর তদন্ত প্রক্রিয়া শুরু হয়। আর আমাদের তদন্তের মতো চলে। যদি কারোর যোগসাযোগ থাকে, রাজ্য পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছে তদন্তের মতো এগোবে। যদি কেউ কোনো রকম ভুল করে, কোনো রকম কোনো অপরাধের সাথে যুক্ত থাকে, সে যে রাজনৈতিক দলের হোক, সে যে বর্গের হোক, যে ধর্মের হোক, যে জাতির হোক, একজন দোষী
দোষী, একজন অপরাধী অপরাধী। অপরাধীর কোনো জাত হয় না, অপরাধীর কোনো ধর্ম হয় না, কোনো রাজনৈতিক দল হয় না। আমরা ব্যবস্থা নিয়েছি এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে না। সেই সত্যের অনুসন্ধান না করে শুধু সিনিয়র জুনিয়র ডাক্তারদের উপর যদি আমরা চাপিয়ে দিই, তাহলে আমরা সত্যের কাছাকাছি পৌঁছতে পারবো না। আর ওই নিয়ে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা আপনারা বলছেন, সেই জায়গা থেকে পরিষ্কারভাবে যেটা জানা যায়, বিভিন্ন জায়গাতে এই সেম প্যাটার্নের ডেথ রিপোর্ট অলরেডি আছে, সেগুলো স্বাস্থ্য দপ্তর জানে। তাহলে সেইগুলোকে প্রপার তদন্ত যদি না হয়, তাহলে আমরা সত্যের কাছাকাছি পৌঁছতে পারবো না। বিভিন্ন স্বর নিয়ে কথা হতে পারে, আমার পরিষ্কার বক্তব্য সত্য খোঁজার স্বর সবার কণ্ঠে ধ্বনিত হোক। মমতা ব্যানার্জি বলেছেন অপদার্থ ডিএমএসপি, তাদের জন্য এইসব দলের লোকেরা খুন হচ্ছে। আর ভাইপো বলল যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকাটা স্বাভাবিক যখন, তারপরে যদি কেউ যা ইচ্ছা তাই করে বেড়ায় ব্যবস্থা নেওয়া হবে। এদের মধ্যে নতুনত্ব কি আছে? উনি বলেছেন পুলিশ দায়ী, উনি বলেছেন গোষ্ঠী দায়ী। আসলে গোষ্ঠীটা যে একেবারে মাথায় ওপরে, এটা তৃণমূলের তলার লোকেরাও বুঝে গেছে। একটা দলের মুসল পর্ব এই সময়তেই হয়, যত ওপরে তত বেশি গোষ্ঠীর লড়াই, এবং তৃণমূলের সেটা এখন বাস্তব। এদিকে শিল্পী বয়কট আর তা নিয়ে ফের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস বয়কটের রাজনীতি করে না, সবাই স্বাধীন চেতা মানুষ, আমরা কেন বয়কট করতে যাব? মমতা বন্দ্যোপাধ্যায় বয়কটের রাজনীতিতে বিশ্বাস করেন না। যদি সেটাই হতো তাহলে অনেকেই দলে ফিরতে পারতেন না। যারা মমতাকে আক্রমণ করতেন তারা দলে ফিরতে পারতেন না। নাম না করে ফের কুণাল ঘোষকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকৃত করছেন কেন? প্রতিবাদী মানে বয়কট একবারও বলা হয়নি। যারা প্রতিবাদের নামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের অকথ্য ভাষায়, বিভিন্ন আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন, কুৎসা করেছেন, কুরুচিকর আক্রমণ, সেই কজনকে বলা হয়েছে। এবং সেটা আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে যে আবেগ থেকে বলেছি, একদম ঠিক বলছি। নিজেদের বিবেক থেকে অবস্থান নেবেন, তবে এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। যা বলার আমাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটা মেনে নেব। কিন্তু আমি আবার বলছি, এই যে প্রতিবাদী আর প্রতিবাদের নামে অসভ্যতাকারী, এদেরকে যে মিশিয়ে দেখানো হচ্ছে, এটা কিন্তু আমরা বলিনি। দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, জানি, ছোটবেলা থেকে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরিয়ে দাও, হাঁটিয়ে দাও, এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন, তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময়ে আক্রমণ করেছেন, তাহলে তারাই দলে ফিরতে পারতেন। আমরা বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নই, আমি এতটুকু বলতে পারি। বাকি দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্য কোনো সিদ্ধান্ত বা সাজেশন নেয়, তার সিদ্ধান্ত শিরোধার্য। বয়কটের রাজনীতি তৃণমূল করে না, সবাই স্বাধীন চেতা মানুষ, আমরা কেন বয়কটের রাজনীতি করতে যাব? কিন্তু আমি এটাও বলেছি যে অনেকে ভাবছে যে আমাকে ডাকা হচ্ছে না মানে তৃণমূল বয়কট করিয়েছে। তৃণমূল যেমন বয়কটের সিদ্ধান্ত বা বয়কটের রাজনীতি করে না, ঠিক তেমনি আমি আমার পাড়ায় কাকে ডাকবো, কাকে দিয়ে মঞ্চ বাঁধাবো, আয়োজক হিসেবে বা অনুসূচক হিসেবে এই সিদ্ধান্ত আমার, এটার সাথে বয়কটকে মেলানো উচিত নয়। ঠিক আছে, থ্যাংক ইউ। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। কোচবিহারের দিনহাটায় জোড়া খুনের চাঞ্চল্যকর মোড়। কি মোড় আপনাদেরকে জানিয়ে রাখি, গ্রামের পঞ্চায়েত সহ 4 জন মিলে খুন করেছে স্বামীকে। অভিযোগ, মৃত হাসানুর রহমানের স্ত্রী। খুনে বাধা দিতে গেলে আইছার মিয়াকেও খুন করে অভিযুক্তরা, এমনটাই অভিযোগ। গতকাল রাতে হাসানুরকে ডেকে নিয়ে যায় ভেটাগুড়ির বালদাডাঙ্গা গ্রামের পঞ্চায়েত জাকির মিয়া এবং সঙ্গীরা। পুরনো শত্রুতার জেরে খুন বলে অভিযোগ, এবং এই অভিযোগ ভিত্তিহীন দাবি জাকির মিয়া। প্রায় 12 বছর আগে ইউসুফ মিয়া এবং হাসানুর মিয়াকে ডাকাতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল বলে খবর। 5 মাস আগে দুজনেই ছাড়া পান, জানান পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। দুজনের মত্ত অবস্থায় বচসা হয় এবং সেখানেই একে অপরকে চাকু দিয়ে হামলা চালায়। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান। আপনার কাক কে মারা গেছে?